তুমি বোম্বের আইআইটি থেকে গ্র্যাজুয়েট, হার্ভার্ড থেকে এমবিএ করেছো এবং মুম্বাইয়ের একটা নামি দামি কোম্পানিতে কাজ করো এবং সেখানে কাজ করার জন্য তুমি একটা 7 অঙ্কের স্যালারি পেয়ে থাকো, 10 লাখ 15 লাখ এরকমের ওপরে পেয়ে থাকো। তো এই পরিস্থিতিতে তুমি কি নিজেকে সাকসেসফুল বলে মনে করবে? কিছু মিস হয়ে যাচ্ছে না? তাহলে কিছুটা অ্যাড করে দিচ্ছে। মুম্বাইয়ের মতন একটা জায়গায় তুমি 28 তলা একটা অ্যাপার্টমেন্টের উপরে একটা ফ্লোরের একটা ফ্ল্যাটের মালিক এবং লেক্সাসে তুমি একটা মডেলের গাড়ি চালাও এবং তুমি যাকে ভালোবাসতে তার সাথে তোমার বিয়ে হয়েছে এবং তোমার বয়স মাত্র 35 বছর। তাহলে কি তুমি নিজেকে সাকসেসফুল বলে মনে করবে? নিশ্চয়ই হ্যাঁ না? তোমার জায়গায় যে থাকবে সেই নিজেকে সাকসেসফুল বলে মনে করবে। আমিও তোমাকে বলবো হ্যাঁ তুমি সাকসেসফুল, কিন্তু এগুলো সবই ম্যাটেরিয়ালিস্টিকভাবে সাকসেসফুল। ম্যাটেরিয়াল জিনিসপত্রের দিক দিয়ে তুমি একজন সাকসেসফুল, কারণ তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ডিগ্রি, তোমার ওয়ার্ক লাইফ, এগুলো সব এক একটা ম্যাটেরিয়াল। কিন্তু তোমার মেন্টাল কন্ডিশনে তুমি কতটা সাকসেসফুল হয়ে আছো সেটা কেউ জানে না। তার কারণ কেন জানো? তার কারণ হলো তুমি যে ঘরেতে থাকো সেই ঘরেতে তোমার প্রিয় ব্যক্তিদের সাথে প্রতি মুহূর্তে কোনো না কোনো কারণে তোমার ঝগড়া হয়ে থাকে। তুমি তোমার লাখ লাখ টাকার লেক্সাস গাড়ি চালিয়েও তুমি স্যাটিসফাইড নও। তুমি তোমার নিজের জীবনে, নিজের ওয়ার্ক লাইফে যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হয়ে গেছো। তুমি তোমার ওয়ার্ক লাইফে যে পজিশানে আছে সেই পজিশানে তোমার ভালো লাগে না। তার কারণ হলো তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাওনি। তোমাকে তোমার মা বাবা ফাইন্যান্সিয়াল ফ্রিডমকে এনজয় করার জন্য বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো করার জন্য তোমাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করায় এবং একটা সময়ের পরে তুমি জানতে পারো যে ইঞ্জিনিয়ারিং তোমার জন্য নয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এবং তুমি তোমার নিজের লাইফে এমন একটা পরিস্থিতিতে হয়ে গেছো যে তুমি কাউকে কোনো কিছু বলতে পারছো না। তাহলে তুমি তোমার মেন্টাল কন্ডিশনে কতটা ফ্রাস্ট্রেটেড এবং ডিস্টার্ব হয়ে থাকবে সেটা কেউ জানে না। সেই জন্য এই সাকসেসটা, তোমার গাড়ি, তোমার বাড়ি, এগুলো সব হলো এক একটা ম্যাটেরিয়ালিস্টিকভাবে তুমি একজন সাকসেসফুল ম্যান। এই যে জিনিসটা তুমি শুনলে, এতটা প্লট, এত বোম্বের আইআইটি থেকে শুরু করে ডিস্টার্বনেস অবধি, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে একাধিক মানুষের এটাই হচ্ছে। তোমার সাথে যদি হয়ে থাকে তুমি নিশ্চয়ই জানো কেমন হয়েছে। এরকমই একজন ছিল হরিপ্রসাদ আইয়ার। তার জীবনেও সেই একই সিনারিও, বোম্বের আইআইটি থেকে শুরু করে বললাম ডিস্টার্বনেস অবধি। তার জীবনে সমস্যার সমাধান করেছিলেন গৌর গোপাল দাসবাবু। গৌর গোপাল দাস, যিনি মডার্ন সময়ের একজন যথেষ্ট পরিমাণে সম্মানিত এবং জ্ঞানী একজন সন্ন্যাসী। হরিপ্রসাদ আইয়ার এবং ললিতা আইয়ার, ওনার ওয়াইফ ললিতা আইয়ার, ওনারা গৌর গোপাল দাসবাবুকে নিজের ঘরেতে ইনভাইট করেছিল এবং দুপুরবেলা লাঞ্চের জন্য ইনভাইট করেছিল। তো অনেকবার বলার পরে, না করার পরে, গৌর গোপাল দাসবাবু একটা সময় তাদের মন রাখার জন্য পঞ্চমতম বারে তাদের ইনভিটেশনে তাদের ঘরেতে যায় লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে এবং লাঞ্চ করে ফেরার সময় হরিপ্রসাদ আইয়ার বা হ্যারি দাসবাবুকে, গৌরগোপাল দাসবাবুকে ওনার আশ্রম অবধি পৌঁছে দেওয়ার জন্য ওনাকে রিকোয়েস্ট করেছে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। দাসবাবু বলে ঠিক আছে, মন রাখার জন্য বলে ঠিক আছে। 8 ঘন্টার রাস্তা, তাদের ঘর থেকে আশ্রম অবধি 8 ঘন্টার রাস্তা। গাড়ি নিয়ে বেরোয়। মুম্বাইয়ের মতন জায়গায় বা যে কোনো রাস্তায় কখন জ্যাম লেগে যাবে তার কোনো গ্যারান্টি নেই। মুম্বাইয়ের জ্যামেতে দুজনেই ফেসে যায়। একটা জিনিস কিন্তু ভালো করে বুঝবে, হ্যারি কিন্তু নিজের জীবনে যথেষ্ট পরিমাণে ডিস্টার্ব হয়ে যায়, যে জিনিসটা বললাম প্রথম থেকে। তো এই যে মেন্টাল কন্ডিশনে যখন কেউ ডিস্টার্ব হয়ে থাকে তখন তাকে ভালো করে লক্ষ্য করে দেখবে, সে চায় নিজের ফ্রাস্ট্রেশনটা বা নিজের ডিস্টার্বনেসটা, নিজের ডিপ্রেশন ভাবটাকে কাউকে বলতে, এবং কোনো ছোটো ছোটো জিনিসেও তারা খুব তাড়াতাড়ি ইরিটেটেড হয়ে যায়। এই যে জিনিসটা, এটাও হ্যারির সাথে হয়েছে। জ্যামে আটকে গিয়ে সে নিজের জীবনে যেই সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলতে থাকে এবং একটা সময় পরে গৌর গোপাল দাসবাবু বুঝেই গেছিলেন যে তার জীবনে কোনো না কোনো একটা সমস্যা আছে মেন্টাল পিসের জায়গায়। তখন সে মেন্টাল পিসটাকে ব্যালেন্স করতে পারছে না, সেই সমস্যাগুলোকে শোনেন এবং ওনাকে সেই গাড়ির মধ্যে জীবনের 4টে গুরুত্বপূর্ণ এলিমেন্ট, যে 4টে এলিমেন্টে যদি তুমি স্যাটিসফাই থাকো তবেই তুমি মেন্টালিভাবে এবং মেটেরিয়ালিস্টিকভাবে সাকসেসফুল হতে পারো। নাহলে কিন্তু তুমি শুধুমাত্র একজন মেটেরিয়ালিস্টিক সাকসেসফুল, মেন্টাল পিসে সাকসেসফুল নয়। এবার প্রশ্ন হলো সেই 4টে এলিমেন্ট কী ছিল। সেই 4টে এলিমেন্টকে যদি তোমাকে ডিপলিভাবে জানতে হয় তোমাকে এই বইটা পড়তে হবে, লাইফস অ্যামেজিং সিক্রেট বাই গৌর গোপাল দাস। এই বইটা হলো গৌর গোপাল দাসবাবুর লেখা প্রথম বই এবং একটা মানুষের জীবন বদলানোর জন্য আমার মতে যথেষ্ট পরিমাণে দামি। ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেটাকে তুমি নিশ্চয়ই চেক করবে এবং একটা মানুষের লেখা যখন তুমি নিজে থেকে পড়বে তখন তুমি বুঝে উঠতে পারবে, তোমার জীবনের সাথে ভালো করে সেটাকে ম্যাচ করতে পারবে। সবথেকে বড় কথা হলো তুমি যখন নিজের জীবনের সাথে এই জিনিসটাকে ম্যাচ করবে, হ্যাঁ এটা তো ঠিক, তখন তুমি কিন্তু বুঝতে পারবে যে এই বইটার মধ্যে কতটা গুরুত্ব রয়েছে। এই বইটার মধ্যে যে 4টে এলিমেন্ট রয়েছে, পার্সোনাল লাইফ, রিলেশনশিপ এবং ওয়ার্ক লাইফ এবং
সোশ্যাল কন্ট্রিবিউশন এলিমেন্ট থেকে কীভাবে স্যাটিসফাই থাকবে তার ব্যাপারে আমি অল্প বলবো। পার্সোনাল লাইফ, আমাদের জীবনে যে নেগেটিভ জিনিসগুলো হয় আমরা সেগুলোকে যথেষ্ট পরিমাণে ফোকাস দিয়ে দেখে থাকি, কিন্তু তার আশেপাশে যে আমাদের পজিটিভ জিনিসগুলো চলছে বা পজিটিভ জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমরা অতটাও লক্ষ্য করি না। যেমন আমাদের দাঁতেতে যদি কোনো কিছু আটকে যায়, যেমন মাছ খেতে গিয়ে কখনো কাঁটা আটকে যায় বা কোনো ফলের দানা আটকে গেলো, আমরা সেই দানাটাকে বের করার জন্য আমাদের জিভটাকে দিয়ে যেমন সেটার উপরে চাপ দিয়ে থাকি। আমরা যখন নিজেদের জীবনে কোনো প্রবলেমে পড়ি তখন কিন্তু আমরা সেটার উপরে সেরকমই করে থাকি। আমরা যখন নিজেদের জীবনে কোনো নেগেটিভ জিনিস হয় তখন আমরা সেটাকেই সেরকমভাবে দেখি, কিন্তু আমাদের যে বাকি 31টা দাঁতে কোনো সমস্যা নেই সেটাকে কিন্তু আমরা ভুলে যাই। সেরকমই হলো ব্যাপার। আমাদের জীবনে যত সমস্যা আছে, তোমার যদি মনে হয় যে আমার জীবনে প্রচুর সমস্যা হয়ে গেছে, তাহলে একবার একটা খাতা পেন নিয়ে বসে লিখবে যে তোমার জীবনে এখনও পর্যন্ত কত ভালো ভালো জিনিস হয়েছে এবং কত জিনিস হচ্ছে, কত ভালো ভালো জিনিস হচ্ছে, বা তুমি এখন কেমন সুস্থ অবস্থায় আছো, তোমার পরিবার কেমন সুস্থ অবস্থায় আছে সেটাকে লিখবে। তাহলে দেখবে তোমার যে সমস্যাটা তোমার মনে হচ্ছে সেটা খুবই ছোট হয়ে যাবে। 2 নম্বর জিনিসটা যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো রিলেশনশিপ থেকে, যে একটা দীর্ঘদিনের রিলেশনশিপ যেন কখন সেটা ভেঙে যায় বা কখন সেটা শেষ হয়ে যায়, যখন একটা ব্যক্তি অন্যজনকে ক্ষমা করে দিতে পারে না। একটা ব্যক্তির কাছে যখন অন্যজনের ভুলটা তার গুরুত্বের থেকে বেশি হয়ে যায় তখনই একটা মানুষ তাকে ক্ষমা করতে পারে না এবং সেই জন্যে একটা দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায়। 3 নম্বর হলো যে ওয়ার্ক লাইফের ক্ষেত্রে একটা ওয়ার্ডই যথেষ্ট, ইকিগাই, যেটা একটা জাপানিজ কনসেপ্ট। এর মানে হলো যে পারপাস ইন লাইফ অথবা রিজন টু লিভ। আমাদের জীবনে বাঁচার একটা কারণ থাকতে হবে। ইকিগাইয়ের একটা কনসেপ্টে দেবে, একটা 5টা গোল নিয়ে একটা ইকিগাইয়ের কনসেপ্ট আছে। একটা সার্কেলে থাকে তুমি কি ভালোবাসো, আরেকটা সার্কেলে থাকে তুমি সেটাই ভালো কিনা, আরেকটা সার্কেলে থাকে যে সেটার জন্য পৃথিবী তোমাকে টাকা দেবে কিনা, আর 4 নম্বর হলো যে সেটার প্রয়োজন আছে কিনা। এই 4টে সার্কেলকে নিয়ে যখন মাঝখানে একটা সার্কেল তৈরি হয় সেটাই হলো ইকিগাই। এবং এই কনসেপ্টটা অনুযায়ী তোমার ইকিগাইটা তুমি তখনই পাবে যখন এই 4টে যে সার্কেল আছে তখন ম্যাচ করবে। যেমন আমার এই যে ভিডিওটা, আমি ভিডিও শ্যুট করি, এটাই আমি কি ভালো সেটা তোমরা আমাকে বলবে। আমি যতটা চেষ্টা করি আমি এটাকে আরও বেটার করার চেষ্টা করছি। 3 নম্বর যে পৃথিবীর কি এটা প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে। বই পড়ার সবারই প্রয়োজন আছে, বইয়ের উপর রিভিউ করার সবারই প্রয়োজন আছে। মানুষের সমস্যা বেশিরভাগ সময় বইয়ের মাধ্যমেই সমাধান হয়ে থাকে। 4 নম্বর হলো যে এটার জন্য আমি পেড কিনা বা এটার জন্য আমি টাকা পাবো কিনা সেটা তো সময় বলবে, কিন্তু 3টে জিনিস কিন্তু আমার ম্যাচ আছে। এটা হলো ওয়ার্ক লাইফ। 4 নম্বর হলো সোশ্যাল কন্ট্রিবিউশন। নিজেদের জীবনে, পার্সোনাল লাইফে, নিজের রিলেশনশিপে, নিজের ইকিগাই বা ওয়ার্ক লাইফে স্যাটিসফাই হওয়ার পরে মানুষের সাহায্য করা, নিঃস্বার্থভাবে সাহায্য করা তখনই সম্ভব হয়ে ওঠে। কিন্তু তখন যদি কেউ নিজের জীবনে এইটা করে, মানুষকে সাহায্য করার ব্যাপারটা, তাহলে কিন্তু সে নিজের জীবনে কিছুটা হলেও আনস্যাটিসফাই এবং আনসাকসেসফুল হয়ে রইল। সোশ্যাল কন্ট্রিবিউশানে এরকম নয় যে তুমি নিজের সব কিছু দিয়ে তুমি অন্যজনকে সাহায্য করবে, একদমই না। সেটা প্রচুর পরিমাণে বোকামি হবে। এই 4টে কনসেপ্ট আমার যথেষ্ট পরিমাণে ভালো লেগেছিল এবং এই 4টে কনসেপ্টকে গৌর গোপাল দাসবাবু আমাদের জীবনের যে গাড়িটা রয়েছে সেই গাড়ির 4টে চাকা বলে উল্লেখ করেছে। এবং সেই গাড়ির মধ্যে আরও কি কমিউনিকেশান হয়েছিল সেটাকে তোমাকে জানার জন্য এই বইটা পড়তে হবে। তবে একটা জিনিস বলতে পারি, এই বইটার শেষের কয়েকটা পেজ কিন্তু যথেষ্ট পরিমাণের এক্সাইটমেন্টে ভরা। বইটার দাম মাত্র 250 টাকা, প্রিন্টেড রেট 250 টাকা, ডিসকাউন্ট করে তুমি 200 টাকা কি 190 টাকার মধ্যে পেয়ে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক রইল, আরও একবার বলে দিলাম, সেটাকে চেক করতে পারো। এতটা পর্যন্ত শোনার জন্য থ্যাংক ইউ। আমার টাইমলাইন কমপ্লিট হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ।